হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওতে আমি এক্সপ্লেন করব এই মাসে রিলিজ হওয়া এক জনপ্রিয় গুজরাটি সিনেমা যার নাম ওয়াশ লেভেল 2। এটি আসলে 2023 সালে মুক্তি পাওয়া ওয়াশ সিনেমার সিকুয়েল। আগের ওয়াশ সিনেমাকে ইতিমধ্যে একটি মাস্টারপিস হিসেবে ধরা হয়, এমনকি বলিউডে এর রিমেকও হয়েছে যার নাম শয়তান। তাই গল্প শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, প্লিজ ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো চলুন গল্প শুরু করা যাক। ওয়াশ লেভেল 2 সিনেমার গল্প শুরু হয় প্রথম সিনেমা ওয়াশের সমাপ্তির 12 বছর পর থেকে। যেহেতু এই গল্প সরাসরি প্রথম সিনেমার সাথে যুক্ত, তাই চলুন আগে একটু মনে করিয়ে দিই প্রথম সিনেমা ওয়াশে কি ঘটেছিল। সিনেমাটিতে আমরা দেখি আরিয়া নামে এক কলেজ স্টুডেন্টকে। আরিয়ার ছোট্ট একটি পরিবার রয়েছে, তার বাবা আথার্বা, তার মা ভিনা এবং ছোট ভাই আংশ। একদিন আরিয়া তার বন্ধুদের সঙ্গে লাদাখ ভ্রমণের পরিকল্পনা করে, তবে তার আগে বাবা আথার্বা পুরো পরিবারকে একটি ট্রিপে নিয়ে যায়। ভ্রমণের পথে এক হোটেলে তাদের পরিচয় হয় প্রতাপ নামের এক ব্যক্তির সঙ্গে। প্রতাপ আসলে এক ওঝা ধরনের লোক, অর্থাৎ যে কালো জাদুর মাধ্যমে মেয়েদেরকে নিজের নিয়ন্ত্রণে আনে। প্রতাপ আরিয়ার উপর কালো জাদু প্রয়োগ করে তাকে নিজের বশে আনে। পরে আরিয়া ও তার পরিবারকে অনুসরণ করে সে তাদের ফার্ম হাউসে পৌঁছায় এবং আরিয়ার মাধ্যমে তার পরিবারের ওপর অত্যাচার চালাতে থাকে। এমনকি সে আরিয়াকে দিয়ে তার ছোট ভাই আংশকে ছাদ থেকে ফেলে দেয়, যার ফলে আংশ মারাত্মকভাবে আহত হয়। এসব কারণে আথার্বা ও ভিনা বাধ্য হয় প্রতাপকে অনুমতি দিতে যে সে আরিয়াকে নিয়ে যেতে পারে। কিন্তু আথার্বা চুপ করে বসে থাকে না। প্রতাপ যখন আরিয়াকে নিজের আস্তানায় নিয়ে যায়, আথার্বা তাকে অনুসরণ করে এবং গিয়ে দেখে প্রতাপ আরও অনেক মেয়েকে বশ করে বন্দি করে রেখেছে কালো জাদুর মাধ্যমে। প্রতাপের নির্দেশে সেই মেয়েরা আথার্বাকে আক্রমণ শুরু করে। শেষে আথার্বা নিজের শেষ ইচ্ছা জানায়, সে চায় তার মৃত্যু তার মেয়ের হাতেই হোক। তাই প্রতাপ আরিয়াকে আদেশ দেয় আথার্বাকে হত্যা করতে। কিন্তু আথার্বা হঠাৎ করে মেয়ের কানে কাঁচি ঢুকিয়ে দেয়, যাতে আরিয়া আর প্রতাপের কথা শুনতে না পায়। শোনার ক্ষমতা না থাকলে প্রতাপের কোনো নির্দেশই সে মানবে না। এরপর আথার্বা প্রতাপের সাথে লড়াই করে তার জিভ কেটে দেয়, যাতে প্রতাপ আর কোনো মেয়েকে নিয়ন্ত্রণ করতে না পারে। আথার্বা তার চালাকি দিয়ে শয়তানকে হারিয়ে দেয়। তবে এখানেই শেষ নয়। কাহিনীর পরের অংশে জানা যায় আরিয়া বহু বছর পরেও প্রতাপের বশে আবদ্ধ থাকে। এদিকে আরিয়ার মা ভিনা ও তার ছোট ভাই আংশ মারা যায় একটি ভয়াবহ গাড়ি দুর্ঘটনায়, যা ঘটে সেদিন রাতেই যখন আরিয়া আংশকে ছাদ থেকে ফেলে দিয়েছিল। আথার্বা এসবের জন্য প্রতাপকে ক্ষমা করে না। সে প্রতাপকে নিজের বাড়িতে বন্দি করে রাখে এবং ভয়ঙ্কর কষ্ট দিতে থাকে। চা পাতা আর মৃদু ইঁদুরের মতো নোংরা খাবার খাইয়ে তাকে জীবিত রাখে, কারণ প্রতাপ সব মেয়েকে এসবই খাওয়াতো। এভাবে কেটে যায় 12 বছর, আর ঠিক এখান থেকেই শুরু হয় ওয়াশ লেভেল 2 এর মূল কাহিনী। সিনেমার শুরুটা হয় একটি মেয়েদের স্কুল দেখিয়ে। আমরা দেখি স্কুলের লাঞ্চ টাইমে ঘন্টা বাজার সঙ্গে সঙ্গে সব মেয়ে সোজা ক্যান্টিনে চলে যায় এবং স্কুল থেকে দেওয়া খাবার খেতে বসে। দেখা যায় সেই সময় পুরো ক্যান্টিন ভর্তি, প্রায় 400 থেকে 500 জন মেয়ে সেখানে বসে তাদের খাবার খাচ্ছে। সবাই নিজের লাঞ্চ খুলে খাওয়া শুরু করে, কিন্তু এর মধ্যে একটি মেয়ের পোশাকে হঠাৎ পানি পড়ে যায়। সে খাবার না খেয়ে পোশাক পরিষ্কার করার জন্য সোজা ওয়াশরুমে চলে যায়। শুধুমাত্র এই মেয়েটি একমাত্র লাঞ্চ খায়নি, কিন্তু বাকিরা সবাই খাওয়ার কিছুক্ষণ পরই হঠাৎ একেবারে নিস্তব্ধ হয়ে যায়। এরপরে তারা কাঁপতে শুরু করে, শ্বাস প্রশ্বাস দ্রুত হয়ে যায়। এখানেই বোঝানো হয় যে খাবারের মধ্যে কিছু মিশিয়ে দেওয়া হয়েছিল, যার কারণে সব মেয়ে কালো জাদুর মাধ্যমে বশীভূত হয়ে পড়েছে। এই সময় ক্যান্টিনে প্রবেশ করে একজন রহস্যময় লোক। বোঝা যায় এই লোকটি তাদের উপর কালো জাদু করেছে। সে ভিড় থেকে 10 জন মেয়েকে বেছে নেয় এবং তাদের স্কুলে ছাদে যেতে আদেশ করে। ছাদে পৌঁছে মেয়েরা সোজা বাউন্ডারির কিনারে দাঁড়িয়ে পড়ে। হঠাৎ করেই তাদের মধ্যে একজন মেয়ে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। এই দৃশ্য দেখে শিক্ষক, প্রিন্সিপাল ও স্কুলের সব স্টাফ হতবাক হয়ে যায়। বাকি 9 জন মেয়েকে বাঁচাতে স্টাফরা ছাদে দৌড়ে যায় এবং অনুরোধ করতে থাকে বাউন্ডারি থেকে নামতে। কিন্তু মেয়েরা কাঁদতে কাঁদতে চিৎকার করে বলে, আমরা এটা করছি কারণ আঙ্কেল বলেছেন, আমরা ওনার কথাই মানব, আমাদের আর কোনো উপায় নেই, কেউ কাছে আসবেন না, নইলে আমরাও ঝাঁপ দেব।
তাদের এই হুমকিতে সবাই পিছিয়ে যায়, কিন্তু হঠাৎ স্কুলের এক গার্ড চেষ্টা করে একটি মেয়েকে বাঁচাতে, কিন্তু মেয়ে গার্ডকে দেখে সঙ্গে সঙ্গে ঝাঁপ দেয় এবং মারা যায়। তারপর একে একে বাকি মেয়েরাও ঝাঁপ দেয়। মুহূর্তেই স্কুলে 10 জন মেয়ের মর্মান্তিক মৃত্যু ঘটে। এরপর গল্প ঘুরে আসে আরিয়া এবং তার বাবা আথার্ভার দিকে। দেখা যায় আরিয়া ভীষণ খারাপ অবস্থায় আছে। সে আজও প্রতাপের বশে আবদ্ধ, কোনো কথা বলে না, কোনো উত্তর দেয় না, শুধু মৃদু হাসি দিয়ে বসে থাকে। আথার্ভা একাই তার যত্ন নিচ্ছে। একসময় আথার্ভা বাজারে যায় জিনিসপত্র কিনতে। সেখানেই সে টিভিতে স্কুলের খবর দেখে। সংবাদে বলা হচ্ছিল এক স্কুলে বহু মেয়ে কালো জাদু দ্বারা আক্রান্ত হয়েছে এবং তাদের মধ্যে 10 জন ছাদ থেকে লাফ দিয়েছে। ঝাঁপ দেওয়ার আগে মেয়েরা এক আঙ্কেলের নাম উল্লেখ করেছে। এই খবর শুনে আথার্ভা বুঝে যায় ঘটনাটা ঠিক তার মেয়ে আরিয়ার মতোই। প্রতাপ যেমন আরিয়ার ওপর কালো জাদু করেছিল, এখানেও একই কায়দা ব্যবহার করা হয়েছে। সে দ্রুত বাড়ি ফিরে আসে এবং বাড়ির সেই অংশে যায় যেখানে সে প্রতাপকে আজও বেঁধে রেখেছে। প্রতাপকে সে জীবিত রেখেছে। আথার্ভা তখন প্রতাপের কাছে গিয়ে প্রশ্ন করে, তুমি ছাড়া আর কেউ কি আছে এই পৃথিবীতে যে এই কালো জাদুর বিদ্যা জানে? থাকলে তাড়াতাড়ি বলো। কিন্তু প্রতাপ কোনো উত্তরই দেয় না। আথার্ভার কথায় প্রতাপের মুখের অভিব্যক্তি দেখে আথার্ভা বুঝে যায় যে প্রতাপের মতো আরেকজন আছে যার কাছেও এই ভয়ঙ্কর কালো জাদুর বিদ্যা আছে এবং সে ভবিষ্যতে আরো বড় ধরনের ক্ষতি করতে চলেছে। তাই আথার্ভা ঠিক করে যে সে এই মানুষটিকে যে কোনো মূল্যে থামাবে, যাতে তার মেয়ে আরিয়া এবং তার পরিবারের সঙ্গে যার হয়েছিল তেমন কিছু আর কারো সঙ্গে যেন না ঘটে। এই জন্য প্রথমেই সে প্রতাপকে শক্ত করে বেঁধে ফেলে যাতে প্রতাপ পালাতে না পারে। এরপর আথার্ভা নিজের বাড়িতে একের পর এক বড় বড় বাক্স নিয়ে আসে, কিন্তু এই বাক্সগুলোর ভেতরে কি আছে তা গল্পে আমরা পরেই জানতে পারবো। এদিকে আবার দেখা যায় স্কুলের পরিস্থিতি আরও খারাপ হয়ে গেছে। খবর ছড়িয়ে পড়ায় পুলিশ স্কুলে পৌঁছে যায় এবং সব ছাত্রীর অভিভাবকরাও স্কুলে ভিড় জমায়, কিন্তু ভিড় সামলাতে পুলিশ কাউকে ভেতরে ঢুকতে দেয় না। তখনও স্কুলের সব মেয়েরা কালো জাদুর প্রভাবে ছিল, শুধু সেই একটি মেয়ে বাদে যে ওয়াশরুমে যাওয়ার কারণে দুপুরের খাবার খায়নি। পুলিশও বুঝতে পারে যে এই একটি মেয়ে একদম স্বাভাবিক আছে, তবে তাকে জিজ্ঞাসা করলেও সেই মেয়েটি কিছু বলতে পারে না, কারণ সে আসলে কিছুই জানত না। পুলিশ স্কুল স্টাফদেরকেও জিজ্ঞাসা করে, কিন্তু তারাও হতবাক এমন পরিস্থিতি আসলে হলো কিভাবে। এরপর পুলিশ স্টাফদের সঙ্গে ক্যান্টিনে পৌঁছায়। তখন হঠাৎ কালো জাদুর বসে থাকা মেয়েদের মধ্যে একজন সরাসরি পুলিশের কাছে এসে বলে যে আঙ্কেল তাদেরকে একটি বার্তা দিতে বলেছে, প্রতাপকে খুঁজে বের করো। মেয়েটি আরো বলে যদি প্রতাপকে না খুঁজে পাওয়া যায় তাহলে পুরো শহর ধ্বংস করে দেওয়া হবে। এখানেই পরিষ্কার হয়ে যায় যে মানুষটি সব মেয়েদেরকে কালো জাদু করেছে সে প্রতাপকে ভালোভাবেই চেনে এবং তাকে খুঁজে বের করতে চাইছে। প্রতাপ পর্যন্ত পৌঁছতে না পারায় সে মেয়েদের মাধ্যমেই এই কাজটি করেছে। পুলিশেরাও তখন প্রতাপ আসলে কে তা বোঝার চেষ্টা করছিল। হঠাৎ কয়েকজন মেয়ে দাঁড়িয়ে চিৎকার করতে করতে পুলিশের উপর ঝাঁপিয়ে পড়ে। তারা প্রথমে পুলিশদেরকে ধাক্কা দেয়, তারপর স্টাফদেরকে ফেলে দিয়ে ক্যান্টিন থেকে বের হয়ে আসে। বাইরে বেরিয়ে মেয়েরা অভিভাবকদের উপরেও আক্রমণ করে এবং স্কুল থেকে বের হয়ে সরাসরি শহরের মানুষের উপর হামলা শুরু করে। কেউ বাইকে যাত্রীদেরকে মারে, কেউ বাসে উঠে ড্রাইভারের উপর আক্রমণ করে, ফলে বাস দুর্ঘটনায় পড়ে। এমনকি কেউ কেউ গাড়ি থামিয়েও চালকদের হত্যা করতে থাকে। অল্প সময়ে এই কালো জাদুর বসে থাকা মেয়েরা শহরের বহু মানুষের প্রাণ কেড়ে নেয়। এতে পুলিশ জরুরি নির্দেশ দেয় যে সবাই যেন ঘরে থাকে এবং স্কুলের ইউনিফর্ম পরা মেয়েদের থেকে দূরে থাকে। খবরের মাধ্যমেও জানানো হয় মেয়েরা বারবার প্রতাপ নামের একজনকে খুঁজে বের করার কথা বলছে। এরপর পুলিশ অবশেষে অভিভাবকদের ভেতরে ঢুকতে দেয়। পিতামাতারা তাদের মেয়েদেরকে বোঝানোর চেষ্টা করে কেন তারা এমন করছে, কিন্তু মেয়েরা কালো জাদুর প্রভাবে থাকায় কিছুই শুনছিল না। ঠিক তখনই একটি মেয়ে পুলিশের দিকে তাকিয়ে বলে তাদের হাতে মাত্র 5 মিনিট আছে, এর মধ্যে যদি প্রতাপকে খুঁজে না পাওয়া যায় তবে আবার বড় ধরনের বিপদ ঘটবে। এই কথা শুনে পুলিশ এবং স্কুলের স্টাফ সবাই আতঙ্কে কেঁপে ওঠে। কিন্তু এরপরই স্কুলে সে ক্যান্টিনে প্রবেশ করে আথার্ভা, অর্থাৎ আরিয়ার বাবা। আথার্ভা আসতেই সে পুলিশ এবং স্কুল স্টাফদেরকে জানায় যে প্রতাপ নামে যাকে নিয়ে মেয়েরা কথা বলছে সে প্রতাপ আসলে তার কাছেই আছে। এটা শুনে পুলিশ আরও বিভ্রান্ত হয়ে যায় এবং আথার্ভাকে জিজ্ঞাসা করে এই প্রতাপ আসলে কে, এখানেই বা আসলে কি হচ্ছে। যদি আথার্ভা কিছু জানে তাহলে যেন পুলিশকে জানায়। এরপর আথার্ভা তাদেরকে বলে এখানে বসে থাকা সব কজন মেয়েই আসলে এক অজানা শক্তির বশের শিকার।
কেউ একজন তাদের মনের উপর নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে, আর তাই এখন এই মেয়েরা যা করছে সবই সেই লোকটার নির্দেশেই করছে। তারা অন্য কারো কথা মানবে না, শুধু সেই কালো জাদু করা সেই লোকটির কথাই মানবে। আথার্বা আরও যোগ করে যে লোকটা এই মেয়েদেরকে বশ করেছে সে নিশ্চিত আশেপাশেই আছে, কারণ মেয়েদেরকে সে সরাসরি কমান্ড দিচ্ছে। ঠিক তখনই ক্যান্টিনের কোণে বসে থাকা এক ব্যক্তি উঠে দাঁড়ায় এবং আথার্বার কাছে চলে আসে। সেই আসলে এই কালো জাদুকর রাজনাথ। রাজনাথ প্রতাপের ঘনিষ্ঠ লোক, যে প্রতাপের মতোই কালো জাদুর বিদ্যা জানে। পুলিশ বুঝতে পারে যে মেয়েদেরকে নিয়ন্ত্রণ করছেন রাজনাথ, আর সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে সতর্ক হয়ে যায়। কিন্তু রাজনাথ পুলিশকে হুঁশিয়ারি দিয়ে বলে যদি কেউ তাকে আক্রমণ করে তাহলে এই মেয়েরাই পুলিশকে মেরে ফেলবে এবং শেষে নিজেদেরকেও আগুনে পুড়িয়ে মারবে। তাই তার বিরুদ্ধে কিছু করার আগে ভালোভাবে ভেবে নিতে হবে। রাজনাথ এক শিশুকে আদেশ দিয়েছিল যে যদি কেউ এসে প্রতাপের কথা বলে তাহলে সে বাকি স্টুডেন্টদেরকে কি বলবে সেটা রাজনাথ বলে দিয়েছিল। তবে সে চুপচাপ ছিল, তাই রাজনাথ সবার সামনে সেই স্টুডেন্টকে শাস্তি দেয় যে সে নিজের হাত বারবার ছুরি দিয়ে কাটবে যতক্ষণ না তার মৃত্যু হয়। মেয়েটি সবার সামনে নিজের জীবন নেওয়া শুরু করে। তার বাবা মা রাজনাথের পায়ে পড়ে তাকে প্রাণ বাঁচাতে অনুরোধ করে। ঠিক তখনই এক পুলিশ অফিসার রাজনাথকে আঘাত করার চেষ্টা করে, আর তখনই এক মেয়ে সেই পুলিশ অফিসারকে তার পেটে একাধিকবার ছুরি মারে। অফিসারের মৃত্যুর উপক্রম হয়। এরপর রাজনাথ আথার্বার সাথে একা কথা বলতে চায়, তাই সে সবাইকে বলে আমাকে যদি কেউ ফুলের টোকাও দিতে আসে তার পরিণাম কি হবে নিশ্চয়ই তা দেখে নিয়েছ। প্রিন্সিপাল সেই সময় পুলিশ অফিসারকে ধরতে চেষ্টা করলে রাজনাথ সেটা করতে নিষেধ করে। সেই সাথেই সব গার্জিয়ানদেরকে রুম থেকে বের হয়ে যেতে বলে, কিন্তু কেউই তাদের মেয়েকে এই পরিস্থিতিতে রেখে বের হতে চায় না। তখন রাজনাথ সেখানে জিজ্ঞাসা করে তোমাদের মধ্যে কে পিস্তল ভালো চালাতে জানে। এক স্টুডেন্ট রাজনাথের কাছে এসে জানায় যে সে ভালো জানে। রাজনাথ পুলিশের পিস্তল তাকে হাতে তুলে দিয়ে বলে সবাইকে তুমি রুম থেকে বের হয়ে যেতে বলবে, যদি বের না হয় তাহলে গুলি করবে, সর্বপ্রথম তোমার বাবা মাকে। স্টুডেন্ট রাজনাথের এই কথাতে রাজি হলেও ভেতরে ভেতরে অনেক কষ্ট পায়। তারপর বাবা মাকে বাইরে যেতে বলে, কিন্তু তারা বাইরে যেতে না চাইলে সে তার বাবা মাকে নির্মমভাবে মেরে ফেলে। রাজনাথ তখনও থেমে থাকে না। সে স্টুডেন্টদের আরও নির্দেশ দেয় যদি অন্য গার্জিয়ানরাও বাইরে যেতে না চায় তাহলে সবাইকে মেরে ফেলবে। অবশেষে পিতামাতারা বাধ্য হয়ে বেরিয়ে যায়, আর পুলিশ অফিসারকে ভেতরেই মৃত্যুর জন্য ফেলে রাখা হয়। আথার্বা এই ভয়াবহ দৃশ্য দেখেও মুখে কোনো ভয়ের ছাপ রাখেনি, কারণ শয়তান যদি বুঝে যায় যে আথার্বা ভয় পেয়েছে তবে সে তাকে দুর্বল ভাববে এবং ভয় পাবে না। তখন আথার্বা রাজনাথকে জানায় সে গত 12 বছর ধরে প্রতাপকে কুকুরের মতো বেঁধে রেখেছে। 12 বছর আগে প্রতাপ তার মেয়ে আরিয়াকে নিজের নিয়ন্ত্রণে এনেছিল। মেয়ের জীবন বাঁচাতে আথার্বা তখন প্রতাপকে বন্দী করে। তখন থেকে প্রতাপ নিজের মৃত্যুর জন্য ভিক্ষা চাইছে, মুক্তির প্রার্থনা করছে। রাজনাথ এই কথা শুনে ভীষণ রেগে যায়, কারণ প্রতাপ তার কাছে বড় ভাইয়ের মতো। সে রাগে এক মেয়েকে নিজের শ্বাস বন্ধ রাখতে আদেশ দেয়, আর নিঃশ্বাস নিতে না পেরে মেয়েটি তীব্র যন্ত্রণায় ছটফট করে মারা যায়। তবু আথার্বা নির্ভীক থেকে রাজনাথের সঙ্গে চুক্তি করে, যদি রাজনাথ আরিয়াকে প্রতাপের বশীকরণ থেকে মুক্ত করে তবে সে প্রতাপকে ছেড়ে দেবে, নইলে প্রতাপ কোথায় আছে সে কাউকে বলবে না। রাজনাথ এবার রেগে যায়। সে জানায় প্রতাপ আমার গুরু হলেও আমি কিন্তু তার চেয়েও ভয়ানক। কোথায় রেখেছ ওকে বলো, তাহলে আমি তোমাকে ছেড়ে দেব। আথার্বা বলে আমাকে মেরে ফেললেও বলবো না, তুমি যদি সবাইকে মেরে ফেলো তাও আমার কোনো কিছু যায় আসে না, এরা আমার কেউ নয়। আমি প্রতাপের খবর না দিলে যদি সব স্টুডেন্টদের বাবা মাকে জীবন্ত জ্বালিয়েও দাও আমার তাতেও কোনো কিছু যায় আসে না। প্রতাপের সাথে 12 বছর থেকে নিজেও আমি শক্ত হয়ে গেছি। যদি আথার্বা মরে যায় তবে রাজনাথ প্রতাপকে আর কোনোদিন খুঁজে পাবে না। তাই অবশেষে রাজনাথ চুক্তি করতে বাধ্য হয়। রাজনাথ স্কুলের 2টি বাসে সব মেয়েদেরকে বসিয়ে আথার্বার সঙ্গে রওনা হয়। রাজনাথ প্রতাপকে গুরু মানে। তার বোঝা কঠিন যে আথার্বার মতো কেউ প্রতাপকে কিভাবে বন্দী করলো। পথের মধ্যে তারা দেখে এক মেয়ে একজন মানুষকে হত্যা করছে। রাজনাথ তাকে বাসে উঠতে বলে, কিন্তু মেয়েটি সেখান থেকে পালিয়ে যায়। তখন রাজনাথ কাশতে শুরু করেছিল, যেটা আথার্বা ভালোভাবে লক্ষ্য করে। তার মানে রাজনাথরা অসুস্থ হয়ে পড়লে তাদের কথা বশীকরণকারীদের উপর কাজ করে না। এরপর রাজনাথ জানায় যে সে গত 10 বছর ধরে বশীকরণের আরও শক্তি শেখার জন্য প্রতাপকে খুঁজছিল। প্রতাপের বাড়িতেও গিয়েছিল, যদিও জানতো সেখানে প্রতাপের মেয়েরা থাকবে এবং তারা তাকে মেরে ফেলতে পারে, কিন্তু সেখানে কেউই ছিল না, না মেয়েরা না প্রতাপ। তখন রাজনাথ প্রতাপের ফিরে আসার অপেক্ষায় ছিল, কিন্তু শেষ 2 বছরে সে বুঝতে পারে প্রতাপ বেঁচে আছে,
কিন্তু বিপদে আছে। তাই সে প্রতাপকে খুঁজে পেতে সবার সামনে আসতে বাধ্য হয় এবং অবশেষে 10 বছর পর প্রতাপকে পেয়ে যায়। এসব শোনার পর আথার্বা জিজ্ঞাসা করে, এতগুলো স্টুডেন্টদের বশ কেন করেছ? রাজনাথ তখন এক স্টুডেন্টকে বাস থেকে লাফ দেওয়ার নির্দেশ দেয়। সেটাই করে সেই স্টুডেন্ট। তারপর রাজনাথ বলে, শাস্ত্রেতে লেখা আছে সকল ক্ষমতার অর্ধেক নারী। দেখিয়ে দিলাম আমরা পুরুষরা কি করতে পারি। পুরুষ যেটা বলবে সেটাই হবে, আর আমি সেটাই দেখিয়ে দিলাম। এর কিছুক্ষণ পর সবাই আথার্বার বাড়িতে পৌঁছায়। রাজনাথ মেয়েদের দিয়ে পুরো বাড়ি ঘিরে রাখতে বলে, যেন তারা বাড়িটাকে ঘিরে সুরক্ষা দেয়। তারপর বাকি কয়েকজন মেয়েকে নিয়ে এসে আথার্বার সঙ্গে ঘরে ঢোকে। ভেতরে ঢুকে রাজনাথ আরিয়াকে দেখে, যে গত 12 বছর ধরে প্রতাপের বশে ছিল। সে কোনো নড়াচড়া করত না, শুধু বসে থেকে অকারণে হাসত। আরিয়াকে দেখে রাজনাথ আথার্বাকে বলে, কাউকে এত লম্বা সময় বসে রাখা একেবারেই সম্ভব নয়। তাই রাজনাথ বুঝতে পারে আরিয়ার উপর কালো জাদু কোনো সাধারণ কালো জাদু নয়। এরপর আথার্বা রাজনাথকে আরেকটা ঘরে নিয়ে যায়, যেখানে প্রতাপকে বন্দি করে রাখা হয়েছিল। প্রতাপকে শিকলে বেঁধে ময়লা ঘরে ফেলে রাখা হয়েছিল, এমনকি তার মুখও বাঁধা ছিল। এটা দেখে রাজনাথ খুব রেগে যায়। তবে সে জানত আথার্বা প্রতাপকে ছাড়তে দেবে কেবল তখনই যদি রাজনাথ আরিয়ার বশীকরণ ভাঙে। তখন রাজনাথ বলে, যখনই কেউ কাউকে বশ করে তখন কাছাকাছি থাকলেই সেই বশীকরণ শক্তিশালী থাকে, কিন্তু একবার দূরে গেলে কয়েক ঘন্টার মধ্যেই তা ভেঙে যায়। তাই বাসে যে মেয়েটি রাজনাথের কথা শুনেও মানেনি, সেটা এই কারণে সে দীর্ঘ সময় রাজনাথ থেকে দূরে ছিল, আর সেই কারণে তার বশীকরণ হয় ভেঙে গিয়েছিল, নয়তো দুর্বল হয়ে পড়েছিল। এখন আরিয়ার ব্যাপারে বলা হয়, প্রতাপের বশীকরণ আসলে রাজনাথের তুলনায় অনেক বেশি শক্তিশালী। তবুও কোনো অবস্থাতেই তা 12 বছর পর্যন্ত টিকে থাকার কথা নয়। আরিয়ার বশীকরণও কয়েক ঘন্টার মধ্যে ভেঙে যাওয়ার কথা ছিল। কিন্তু এরপর রাজনাথ বলে, যদি প্রতাপের বশীকরণ এত লম্বা সময় ধরে টিকে থাকে তবে তার একটাই কারণ থাকতে পারে, আর তা হলো কোনো ঋণ। অর্থাৎ প্রতাপের কাছে আথার্বার কোনো না কোনো ঋণ রয়েছে, আর সেই ঋণের কারণেই তার মেয়ে আরিয়া এতদিন ধরে এই অবস্থায় আছে। রাজনাথ বলে, যতদিন না আথার্বা প্রতাপের ঋণ শোধ করেছে ততদিন তার মেয়ে ভালো হবে না। এটা শুনে আথার্বা বেশ কনফিউজড হয়ে যায়, কারণ তার মতে প্রতাপের কাছে তার কোনো ঋণই নেই। একটু ভেবে দেখার পরই আথার্বার মনে পড়ে যায় যে প্রথম যখন সে প্রতাপের সাথে হোটেলে দেখা করেছিল তখন তার কাছে খুচরা টাকা ছিল না। সেই সময় প্রতাপই আথার্বার জন্য চায়ের 10 টাকা দিয়েছিল। এখান থেকেই বোঝা যায় যে আসলে প্রতাপের কাছে আথার্বার সেই 10 টাকার ঋণ বাকি ছিল, আর সেই ঋণের কারণে আরিয়া পুরো 12 বছর ধরে প্রতাপের বশে বন্দী ছিল। এই ঋণ শোধ করার নিয়ম হলো, যত ঋণ ঠিক ততটুকুই শোধ করতে হবে, না কম না বেশি। তাই আথার্বাকে পুরো 10 টাকা ফেরত দিতে হবে প্রতাপকে। আথার্বা তার ঘরে 10 টাকা খুঁজে পায় এবং পেয়ে যেতেই তা প্রতাপের হাতে তুলে দেয়। সাথে সাথেই তার উপর থেকে ঋণের প্রভাব কেটে যায় এবং আরিয়ার উপর করা প্রতাপের বশ ভেঙে যায়। কিন্তু আরিয়ার শারীরিক অবস্থার তেমন কোনো উন্নতি দেখা যায় না। তখন রাজনাথ আথার্বাকে বলে, তুমি গিয়ে তোমার মেয়েকে নাড়াও, তাকে চড় মারো, শরীরে ঝাঁকুনি দাও আর তাকে জাগাও। আথার্বা তাই করে এবং আরিয়া ধীরে ধীরে জ্ঞান ফিরে পায়। জ্ঞান ফিরে আসতেই সে কান্নায় ভেঙে পড়ে, কারণ এতদিন ধরে সে নিজের অসহায় অবস্থা দেখছিল, অথচ কিছুই করতে পারছিল না। না হাঁটতে পারছিল, না বলতে পারছিল, এমনকি চাইলে কাঁদতেও পারত না। তাই মুক্তি পাওয়ার পর সে বাবাকে জড়িয়ে ধরে ফুপিয়ে কাঁদতে থাকে, আর আথার্বাও আনন্দে কেঁদে ফেলে। তবে আরিয়া যখন প্রতাপকে দেখে তখনই সে রাগে পাগল হয়ে যায় এবং চিৎকার করতে থাকে, কারণ তার এই দুরবস্থার জন্য একমাত্র প্রতাপই দায়ী। কিন্তু আথার্বা তাকে শান্ত করে বাইরে নিয়ে যায়। এরপর রাজনাথ আথার্বাকে বলে যে এখন আরিয়া মুক্ত, তাই প্রতাপকেও ছেড়ে দিতে হবে। আথার্বা তখন চাবি রাজনাথের হাতে তুলে দেয়, আর রাজনাথ এক মেয়ের সাহায্যে প্রতাপের শিকল খুলে ফেলে এবং মুখের তালাটিও সরিয়ে দেয়। কিন্তু তখনই দেখা যায় প্রতাপের জিভ কাটা, তাই সে কিছুই বলতে পারে না। আমরা সবাই জানি বশ সিনেমার প্রথম ভাগে আথার্বাই প্রতাপের জিভ কেটে দিয়েছিল এবং সেই কারণে সে তাকে হারাতে পেরেছিল। এটা দেখে রাজনাথ ভীষণ রেগে যায়, কারণ প্রতাপকে তার আর কোনো কাজেই লাগবে না। প্রতাপ সব বিদ্যা মুখে মুখে শেখাতো, আর এখন সে কথা বলতেই পারছে না। তাই রাজনাথ বুঝতে পারে আথার্বা তাকে ধোঁকা দিয়েছে। আথার্বা আসল সত্য গোপন রেখেছিল যে প্রতাপের জিহ্বা কাটা। এই কারণে রাগে রাজনাথ আথার্বা ও তার মেয়ে আরিয়ার উপর আক্রমণ করে।
সে বলে, যে মেয়ের জন্য এত কিছু করলে আমি তাকেই তোমার কাছ থেকে কেড়ে নেব এবং সারা জীবন তাকে কষ্ট দেব। রাজনাথ আথার্ভাকে মারধর করতে থাকে। তবু আথার্ভা বলে, তুমি আমার মেয়েকে বশীকরণ থেকে মুক্ত করেছ, তাই তোমাকে একটা সুযোগ দিচ্ছি, চাইলে এখান থেকে চলে যেতে পারো, কিন্তু মনে রাখো যদি আমার মেয়েকে নিয়ে যাওয়ার চেষ্টা করো তবে তোমারও প্রতাপের মতো অবস্থা আমি করব। কিন্তু রাজনাথ কোনো কথাই শোনে না। সে ভাবে তার সব মেয়েদের সাহায্যে আথার্ভাকে মেরে ফেলবে এবং তারপর আরিয়াকে নিয়ে যাবে। কিন্তু এর আগেই আথার্ভা তার হাতে থাকা স্মার্ট ওয়াচে একটি বাটন প্রেস করে। বাটন প্রেস করা মাত্রই পুরো বাড়ির বড় বড় স্পিকারের ভেতর থেকে তীব্র শব্দ বের হতে থাকে। এটি এক ধরনের আল্ট্রা ফ্রিকোয়েন্সি সাউন্ড, যার কারণে কোনো মেয়ের কিছু শোনা সম্ভব হয় না। ফলে সব মেয়ে কান চেপে ধরে এবং তাই আমরা দেখি যে রাজনাথ এখানকার মেয়েদের যে কোনো নির্দেশ দিলেও তারা কিছুই শুনতে পায় না। এখানে আমরা জানতে পারি যে সিনেমার একদম শুরুর দিকে আথার্ভা যে বড় বড় বাক্স বের করেছিল সেগুলোর ভেতরে আসলে বিশাল স্পিকার রাখা ছিল, আর সেগুলো দিয়ে আথার্ভা কি করতে চেয়েছিল তা এখন আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। আথার্ভা বুঝতে পারে এটাই তার সবচেয়ে ভালো সুযোগ, তাই সে দ্রুত উঠে দাঁড়ায় এবং রাজনাথের মাথায় বোতল মেরে তাকে অচেতন করে ফেলে। কিছুক্ষণ পর রাজনাথের জ্ঞান ফেরে। তখন সে দেখে প্রতাপের মতো সেও জঞ্জালে বাধা রয়েছে, আর তার সামনে দাঁড়িয়ে আছে আথার্ভা, যে প্রতাপের মতো রাজনাথের জিহ্বাও কেটে দিয়েছে। ফলে রাজনাথও এখন আথার্ভার কবজায়। আথার্ভা প্রতাপকেও হারিয়েছে, রাজনাথকেও হারিয়েছে, দুজনেই এখন তার বন্দী। এরপর আমরা দেখি স্কুলের সব মেয়েরা যারা এতদিন রাজনাথের বশীকরণে ছিল ধীরে ধীরে স্বাভাবিক হয়ে ওঠে, কারণ রাজনাথের বশের প্রভাব কয়েক ঘন্টার মধ্যেই ভেঙে যায়। এর পরের দিন পুলিশ অফিসার আর স্কুলের প্রিন্সিপাল আথার্ভার সাথে দেখা করতে আসে। এখানে আথার্ভা তাদেরকে আলাদাভাবে বলে যে সে প্রতাপ আর রাজনাথ দুজনকেই নিজের কাছে রাখতে চায়, কারণ এরা মানুষ নয়, এরা শয়তান। যদি পুলিশ তাদের গ্রেফতার করে আদালতে তোলে তাহলে তারা হয়তো আজীবন কারাগারে দিবে, কিন্তু আইনের কাঠগড়ায় তারা সেই শাস্তি কখনোই পাবে না যা তাদের প্রাপ্য। কিন্তু আথার্ভা বলে, আমি এদেরকে সব সময় আমার সামনে রাখবো, না এদেরকে বাঁচতে দেব না মরতে দেব, প্রতিটি মুহূর্তে এদের শাস্তি দেব। অবশেষে প্রিন্সিপাল আর পুলিশ রাজি হয়ে যায় এবং প্রতাপ এবং রাজনাথকে আথার্ভার হাতে তুলে দিয়ে চলে যায়। এরপর কাহিনী এগিয়ে যায় কয়েক মাস পরে। আমরা দেখি আরিয়া অনেকটাই সুস্থ হয়ে উঠেছে। তাকে দেখে আথার্ভার মন ভরে যায় আনন্দে, আর এভাবেই এই সিনেমার সমাপ্তি ঘটে। তো বন্ধুরা, এই ছিল ওয়াশ লেভেল 2 মুভির পুরো গল্প। আশা করি আপনাদের গল্পটি ভালো লেগেছে এবং আমার এক্সপ্লেনেশন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন, কারণ আমরাই একমাত্র এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসি। ধন্যবাদ।